নমস্কার বন্ধুরা, ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রবিতে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকের গল্পটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কালো মেয়ে। যদি গল্পটা ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পটা শুরু করি। কালো মেয়ে। সংসারে অনেক কালো বস্তু আছে, কিন্তু কোনটির সঙ্গে উপমা দিলে তার কালো রঙের মাধুর্যকে ক্ষুণ্ণ করা হবে, তার মহিমায় অমর্যাদা করা হবে? এই উপমা রাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রির সঙ্গেই একমাত্র তার তুলনা দেওয়া যায়। ভিতরে বাহিরে মাধুর্য মহিমায় ঠিক যেন সে কৃষ্ণা চতুর্দশী। সুডৌল কালো মুখে দুটি ডাগর ডাগর শুভ্র চোখ। বৃহস্পতি এবং শুক্র গ্রহের শোভায় তা ঝলমল করে। কারোর দিকে তাকায় না, আনত চোখে পথের উপর দৃষ্টি রেখে চলে যায়। পিঠের কাপড়ের সাদা জমির ওপর পড়ে থাকে মোটা দীর্ঘ একটি বেনি। কোনো দিন বাঁধা থাকে এলো খোপা, কচ্ছিত কখনো এলো চুল পড়ে থাকে পিঠের ওপর। গোটা পিঠ ছেয়েও সে চুল ধরে না, নিচের দিকে জানু ছুঁয়ে থাকে। সেদিন মনে হয় কৃষ্ণা চতুর্দশী রাত্রে মধ্যাকাশ থেকে দিগন্ত পর্যন্ত ঘন কালো মেঘ সঞ্চারিত হয়েছে। হাতে থাকে খান দুই খাতা, দু একখানা বই, আর একটু লক্ষ্য করলে চোখে পড়ে একটি পেন্সিলের উল্টো দিকটা। কখনো কখনো মাটি থেকে চোখ তুলে তির্যক দৃষ্টিতে এক আধজনকে তাকিয়ে দেখে। সে কটাক্ষ দেখে বিভ্রম জাগে মনে। বুঝতে পারা যায় না ওই ভ্রুভঙ্গির অন্তর্নিহিত ভাবটি সঠিক কি। কখনো মনে হয় হয়তো আছে ভীরুতা। মনে মনে মেয়েটির শঙ্কারও আর সীমা নাই। তার সঙ্গে আবার নিজের কালো রঙের জন্য লজ্জাও আছে এক রাশি। ঘড়ির কাঁটার মতো নিত্য ভোরে একবার যায়, ফেরে 8টায়, আবার যায় 10:30টায়, ফিরে আসে 4:30 বিকেলবেলা। পায়ে একজোড়া পুরনো স্যান্ডেল। তার গোড়ালের দিকটা এমন ক্ষয়ে পাতলা হয়ে গেছে যে গোড়ালির আধখানাটাই পড়ে মাটিতে। কোনো দিন আবার দেখা যায় পা টেনে চলছে, অর্থাৎ কোনো একটা স্ট্র্যাপ ছিঁড়ে গেছে। আর কাপড় ব্লাউজ সাদা ছাড়া মেয়েটি পরে না। পুরনো কিন্তু ধবধবে সাদা। কোনোদিন ময়লা কাপড় পরতে কেউ দেখেনি মেয়েটাকে। পাতলা লম্বা গড়নের, দেখতে একটু বেমানান লাগে। একটু খাটো মাথায় হলেই যেন ভালো হতো। প্রতিদিন বড় রাস্তা থেকে একটা গলিতে ঢুকে পড়ে। সামনে মস্ত একটি পাড়া। বস্তি বললে অধিবাসীরা চটে ক্ষুণ্ণ হয়। মূল গলিটা থেকে আবার 1.5 হাত চওড়া গলি চলে গেছে অনেকগুলি। সেই গলিরই একটা গলি ধরে চলে যায় কালো মেয়েটি। গলির দুপাশের বাড়ির দোরে কি রোয়াকে যারা বসে থাকে তারা তাকে দেখে, কিন্তু কোনো মন্তব্য করে না, বরং সম্ভ্রমেই তারা মাথা নত করে যেন। মেয়েটির নাম সুমতি, উপিনবাবু মাস্টারের মেয়ে সুমতি। দরজার কড়া নাড়ে। ভিতর থেকে দরজা খুলে দেয় একটি ছোট্ট ছেলে, সুমতির ছোট ভাই। শঙ্কিত ধূর্ত দৃষ্টি তার চোখে, আঁকানো শরীর। রংটা সুমতির মতো কালো নয়, শ্যামবর্ণ বলা চলে। সুমতির চোখে চোখ রেখে বলে, দাদা এসেছিল। বুকটা ধড়াস করে ওঠে সুমতির। দাদা? ছোড়দা? ঘন ঘন ঘাড় নেড়ে শ্যামল, সুমতির ভাই, জানায় হ্যাঁ। ফিসফিস করে সুমতি প্রশ্ন করে, বাবা জানেন?
হ্যাঁর ভঙ্গিতে ঘাড় উল্টে দিয়ে শ্যামল বলল, বাবার কাছেই তো এসেছিল। হিম হয়ে গেল সুমতির হাত পা। বাবার কাছে এসেছিল? তাহলে বাবা? ঠিক এই মুহূর্তেই ঘরের ভেতর থেকে গলা ঝাড়ার শব্দ এলো। তারপরেই গম্ভীর কণ্ঠে ডাক এলো, সুমতি। উপিনবাবুর দুটি পা পঙ্গু হয়ে গেছে। দুরারোগ্য বাত ব্যতীতে ভুগছেন তিনি দীর্ঘ 5 বৎসর। সুমতি চকিত স্বরে সাড়া দিল, বাবা। সে তড়িত পদক্ষেপেই গিয়ে ঘরে ঢুকে বাবার বিছানার পাশে দাঁড়ালো। 10 ফুট 8 ফুট একখানি ঘর, পুরনো একখানা ডাবল বেড, খাটে খাট কেনার আমলের গদি, এবং তার ওপর বাড়ির যত কিছু বিছানা, কাঁথা, লেপ, শতরঞ্জি পেতে পুরু করে পাতা বিছানার ওপর শুয়ে আছেন উপিনবাবু। 5 বছরে পা দুটি অনেকটা শীর্ণ হয়ে এসেছে, কালো রং ধরেছে, পা দুখানা শুকিয়ে আসছে, দেখলেই বুঝতে পারা যায়। শান্ত উদার দৃষ্টি আবরণের নিচে ক্ষোভ বেদনা থরথর করে কাঁপছে। সুমতি দেখেই বুঝতে পারল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপিনবাবু বললেন, অমল এসেছিল। চুপ করে রইল সুমতি। কি বলবে সে? বিস্ময় প্রকাশের ক্ষণ পার হয়ে গেছে। না জানার ভান করবার সামর্থ্যও তার ছিল না। উপিনবাবু বললেন, আমাকে কুৎসিত ভাষায় তিরস্কার করে গেল। বালিশের তলা থেকে চাবি বের করে নিয়ে বাক্স খুলে তোর মায়ের বালা জোড়াটা বার করে নিলে। চিৎকার করতে পারলাম না, লোক জড়ো হবে। শুধু একবার বললাম, অমল, সুমতির বিয়ের সময় ওই দিয়ে আশীর্বাদ করবার জন্য বারবার বলে গেছে তোর মা, ও দুটো তুমি নিও না। কিন্তু সে শুনলে নে। চোখ ফেটে এবার জল বেরিয়ে এলো, গড়িয়ে পড়ল শীর্ণ গাল দুটি বেয়ে কানের পাশ দিয়ে বালিশের ওপর। সুমতি মাথার গোড়া থেকে ছেঁড়া তোয়ালাটা নিয়ে বাপের চোখের জল মুছিয়ে দিয়ে বললে, আপনি কাঁদবেন না বাবা, আমার তো কোনো কালেই দরকার হবে না ওর। সে নিয়ে যায়, যাক। কৃষ্ণাঙ্গী শ্রীহীনা মেয়েটার দিকে তাকিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন উপিনবাবু। মনে মনে বললেন, হায় রে ভাগ্য, ভাগ্যই বটে। উপিনবাবু জীবনে অনেক আশা করেছিলেন। তিনি নিজে ছিলেন স্কুলের শিক্ষক। শিক্ষক হিসাবে তার নামও ছিল। অনেক ভালো ছাত্র তার হাত দিয়ে তৈরি হয়েছে। উপার্জনও নেহাত মন্দ করেননি, অন্তত তার নিজের ধারণা তো তাই। কারণ জীবন ধারণের মান সম্পর্কে তার আদর্শবাদ ছিল সেকালের। দারিদ্র্যকে তিনি বলতেন পরীক্ষা। দারিদ্র্যকে জয় করেই তো প্রতিষ্ঠা আসে। দারিদ্র্যই তো তৈরি করে সেই দুর্লভ মানুষ যে সম্পদের প্রতিষ্ঠাকেও লঙ্ঘন করে আরও উঁচুতে ওঠে চরিত্র বলে। সেই আদর্শেই তিনি চিরজীবন টুইলের শার্ট, মিলের ধুতি, ক্যাম্বিসের জুতো পরে কর্মজীবনটা কাটিয়ে দিয়েছেন। আশা ছিল তার অনেক। বড় ছেলে বিমল বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। সমস্ত জীবন ঢেলে তিনি বিমলকে তৈরি করেছিলেন। বিমলকে তিনিই পড়াতেন। আর মাঝে মাঝে এক আধ দিন আবেগের মাথায় পায়চারি করতে করতে বলতেন, দৃষ্টি রাখবে সামনে, দূর দুর্গম পাহাড়ের চূড়ার ওপর। পিছনে তাকাবে না, আসে না পাশে না, সামনে দৃষ্টি রেখে শক্ত পায়ে এগিয়ে যাও। উঠতে হবে ওই চূড়ার ওপর। বিমল এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, চাকরিও এখানে পেয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে সে পেয়েছিল বিদেশ যাবার বৃত্তি। কিন্তু সে যেতে চায়নি, বলেছিল, না, আপনি আর কত খাটবেন।
উপিনবাবু সেদিন সেই পুরনো কথাই বলেছিলেন, পাহাড়ের চূড়ায় তোমাকে চড়তে হবে, পিছনে তাকিও না, এগিয়ে যাও। বিমল এগিয়ে গেল। সেই এগিয়ে যাওয়া তার আর থামেনি। পাহাড়ের চূড়াতেই সে উঠেছে। অবশ্য ছোট একটা পাহাড়। সেই চূড়া থেকে অন্য চূড়ায় অভিযানের কোনো সংবাদ পাননি উপিনবাবু। কিন্তু সেই চূড়া থেকে সে আর নামেনি। সে সেই বিদেশেই এক সহপাঠিনীকে বিবাহ করে সেখানেই চাকরি নিয়ে থেকে গেছে। বিজ্ঞানের ছাত্র ছিল সে। বিজ্ঞান সমৃদ্ধ বিদেশে তার মতো কৃতী ছাত্রের অনাদর হয়নি। বিমল একদিন চিঠিতে লিখেছিল, যা শিখলাম তা কাজে লাগাবার সুযোগ ও দেশে হবে না, সুতরাং দেশে গিয়ে সমস্ত জীবনটাকে ব্যর্থ করা আমি যুক্তিযুক্ত মনে করি না। এর উত্তর হয়তো ছিল, হয়তো কেন, নিশ্চয়ই ছিল, কিন্তু সেই উত্তর উপিনবাবু দেননি। ছেলে তখন বিয়ের সংবাদ দেয়নি, তবুও তিনি বুঝতে পেরেছিলেন। বিমলকে পাঠাবার সময় এই দিকটা তিনি আদৌ ভাবেননি। তার ছেলে যে ওখানে বিয়ে করে বসবে, তাও আবার বিমলের মতো ছেলে, এটা তিনি ভাবেননি। সব তো শুনে তার স্ত্রী কেঁদেছিলেন, আর তিনি হেসেছিলেন। মেজ ছেলে অমল, সুমতির ছোড়দা, আজ যে এসেছিল। লেখাপড়ায় সেও খুব খারাপ ছিল না, 5 ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাশ করেছিল। কিন্তু তার যে কি হলো, কেমন করে কোন দিক দিয়ে যে আজকের এই অবস্থায় এসে পৌঁছালো, সে উপিনবাবু নিজেই বুঝতে পারেন না। আইএ ফেল করে আবার পরীক্ষার জন্য তৈরি হতে হতেই হঠাৎ পরীক্ষায় পড়া ছেড়ে দেয়। উপিনবাবু তখন বিছানায় পড়েছেন। অমল মেতে উঠল রাজনৈতিক দলের নাট্য সমিতি নিয়ে, এবং সেখানেই নাকি সে প্রতিভার পরিচয় দিয়েছে। এই প্রতিভার সমাদর তাকে ঠেলে নিয়ে গেল ফিল্ম স্টুডিওতে। সেখানে অমল হয়ে গেল আবার এক নতুন অমল। নেশায় আসক্ত হয়েছে সে, থাকে এক ফিল্ম অভিনেত্রীর সঙ্গে। বিবাহের যে বড় বলে যে জীবন, সেই জীবন যাপন করে। ইদানিং অমলের নামডাক কমে গেছে। অভিনেত্রীটির নামডাক কোনো কালেই এমন কিছু ছিল না, এখন তো একেবারেই নেই। অভাবের তাড়নায় আজ এসেছিল অমল। তার মায়ের গহনার ভাগ তার চাই। উপিনবাবুর সঞ্চয় কিছু ছিল, তা তিনি বিমলকে দিয়েছিলেন বিদেশ যাত্রার সময়। তারপর অসুখে পড়লেন। স্কুলের প্রভিডেন্ট ফান্ডে তখনও কিছু ছিল, সেটা গেল চিকিৎসায়। এখন তিনি আফসোস করেন, কেন যে তিনি চিকিৎসায় মিছে টাকাগুলি খরচ করলেন। শুধু প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়, স্ত্রীর গায়ের গহনাগুলিও গেছে এতেই। সুমতির কথা তিনি বড় একটা ভাবেননিও জন্মকাল থেকেই। উপিনবাবুর নিজের গায়ের রং ছিল কালো, তা বলে সুমতির মতো এত কালো নয়। সুমতির মায়ের রং ছিল কিন্তু ফর্সা। বড় ছেলে বিমলের রঙও ছিল মা বাপ দুজনের রং মিলিয়ে একটা রং। অমলের গায়ের রং ছিল গৌরবর্ণ, দেখতেও সুপুরুষ। কিন্তু সুমতি রাত্রির মতো কালো রং নিয়ে জন্মালো। ওকে গড়বার সময় বিধাতা নামক যে দেবতাটির নাম শোনা যায়, তিনি বোধ করি নিষ্ঠুর কৌতুক রসে ডগমগ হয়েছিলেন। তাই অমাবস্যার রঙের পাত্রটি থেকে তুলি তুলে নিলেন এবং গড়লেন ওকে মেয়ে করে। প্রথম প্রথম উপিনবাবু মনে মনে কল্পনা করতেন যে মেয়েটিকে প্রাণ ঢেলে পড়িয়ে ও জীবনে আমি ওকে দাঁড় করিয়ে দেব, অন্তত স্কুল মাস্টারি করেও তো খেতে পারবে। কিন্তু আশ্চর্য, উপিনবাবু কোনো মতে মেয়েটার মাথার ঘরের দরজা খুলতে পারলেন না। মনে হলো দরজাই নেই, অথবা একটা নিরেট কিছু। শুধু বোকা নয়, বোবার মতো হাঁ করে বসে থাকতো, কথার উত্তর দিত না। সব থেকে আশ্চর্যের কথা, তিরস্কারও ক্ষুব্ধ হতো না।
তিনি ভেবেছিলেন যে এই মেয়েকে তিনি ঠিক বুঝতে পারতেন না, তাই তিনি চেষ্টা ছেড়ে দিলেন। ভেবেছিলেন তার বড় ছেলে বিমলই ওর একটা ব্যবস্থা করবে। বিমল যে একটা বড় চাকরি পাবে তাতে তার সন্দেহ ছিল না। অমল সম্পর্কেও তো তার আশা কম ছিল না। ভেবেছিলেন দুই ছেলে চাকরি করবে, তা থেকে একটি মধ্যবিত্ত পরিবারের চরিত্রবান মাঝারি ছেলে দেখে তার হাতে তুলে দেবেন মেয়েকে। চাকরিটা বিমলের অধীনে করে দেবেন, তাতেই এই বোকার শামিল কালো মেয়েটার জীবন সহনীয় এবং নিরাপদ হবে। এছাড়া আর তেমন কিছু ভাবেননি তিনি। অবজ্ঞা আর অবহেলাই করেছিলেন তিনি। মধ্যে মধ্যে দায়ী করতেন নিজেকে। উপিনবাবু স্কুলে ওকে দিয়েছিলেন, কিন্তু স্কুলে ওর পড়া হলো না। ক্লাসে বারবার ফেল করতো, তাই 6 অবধি পড়িয়ে ঘরের কাজে লাগিয়ে দিয়েছিলেন। তার সঙ্গেই যতটুকু পড়া হয় হোক, আপন মনে যা ভালো লাগে পড়ুক ঘরে। বাড়িতে তো বইয়ের খুব অভাব ছিল না। কিন্তু বিমল পরক্ষণে দেখেছিল যে বোন কি পারে, গান, নাচ, ছবি, কিন্তু কোনোটাতেই তার কোনো দক্ষতার লক্ষণ দেখা যায়নি। উপিনবাবুর অদৃষ্ট। আজ সেই মেয়ের হাতেই তাকে পড়তে হলো অসহায় শিশুর মতো। বিমল বিলেত গেল, মাস কয়েক পর অমল জেলে গেল। জেল থেকে ফিরল আরেক চেহারা নিয়ে। একা গৃহিণী অসহায় দৃষ্টি মেলে তার বিছানার পাশে এসে সেদিন দাঁড়িয়েছিলেন। রেশন আনবার দিন 2 দিন আগে পার হয়ে গেছে। 2 দিন উপিনবাবু বিছানা ছেড়ে উঠতে পারেননি। 2 দিন বাজার হয়নি, বাড়িতে কিচ্ছু নেই। কি হবে? কালো বোকা মেয়েটি সেদিন কাছে এসে দাঁড়িয়েছিল। বলেছিল, আমি যাব মা। তুই? তাহলে আমার আর ভাবনা কি ছিল বল? আমি পারবো বাবা। সে বাপের দিকে তাকিয়েছিল। উপিনবাবু তার দৃষ্টির মধ্যে কোনো বুদ্ধিদীপ্তির আকস্মিক স্ফুরণ দেখতে পাননি। দেখতে পেয়েছিলেন একটি গভীর আকুলতার আবেগ। ব্যঞ্জনাহীন বোকা বোকা চোখ দুটি তার ছলছল করছিল সেদিন। উপিনবাবু সস্নেহে তার মাথায় হাত রেখে বলেছিলেন, পারবি? হ্যাঁ পারবি। দাও, সুমিতকেই দাও, ও পারবে। ওর সঙ্গে খোকাকে পাঠিয়ে দাও। খোকা শ্যামল, তখন তার বয়স বছর 8। সুমতির বয়স 11। আশ্চর্য, সেই প্রথম দিন থেকেই মেয়েটি কাজে আজ পর্যন্ত ভুল করলে না। প্রতিটি কাজ, প্রতিটি হিসেব সুমতি নিখুঁতভাবে করে আসছে। তারপর বছর 2 আগে সুমতির মা মারা গেলেন। সুমতিই সব করলে। প্রতিবেশীদের ডেকে, তাদের সাহায্যে গাড়ি ডেকে উপিনবাবুর সঙ্গে খোকাকে নিয়ে শ্মশানে গেল। অমলকে পাওয়া যায়নি। সে গিয়েছিল বোম্বে না কোথায়। খোকাকে দিয়ে মুখাগ্নি করালো, শ্রাদ্ধের আয়োজন করালো, পুরুত ডাকলো, সবই সেই করলো। প্রতিবেশীরা সাহায্য অবশ্য করেছিলেন, কিন্তু সমস্ত কিছুর কেন্দ্রে ছিল সেই। মায়ের মৃত্যুর পর একদিন এসে বললে, বাবা, আমায় যদি একটু দেখিয়ে দেন তবে আমি পড়ি। পড়বি? হ্যাঁ বাবা, পারবো আমি। পারুক না পারুক, চেষ্টার তার ত্রুটি ছিল না। আজ 6 মাস হলো স্কুলে ভর্তি হয়েছে। 6 মাস আগেই বলেছিল, বাবা, আমাকে স্কুলে ভর্তি করে দিন না। ক্রুদ্ধ হয়েছিলেন উপিনবাবু, কিন্তু সেই ক্রোধ তিনি প্রকাশ করবার আগেই সুমতি বলেছিল, বিদ্যাপীঠের হেডমিস্ট্রেস ছোটবেলায় নাকি আপনার কাছে পড়েছিলেন, প্রাইভেট পড়াতেন আপনি। তিনিই আমাকে বললেন, তুমি উপিনবাবুর মেয়ে, তিনি কেমন আছেন? আমি সব বললাম। তিনি বললেন, তুমি এসো আমার স্কুলে, তোমাকে ভর্তি করে নেব। তোমার বাবাকে বলো আমার নাম মলিনা সেন।
তোমার বাবাই আমার নাম দিয়েছিলেন মলিনা। আমার নাম ছিল মিলি, অন্য নাম হয়নি। মাস্টারমশাই প্রথম দিন এসেই বলেছিলেন, মিলি কি? মিলিন মানে কি? তোমার নাম দিলাম মলিনা। রং তোমার ময়লা, তাই তুমি মলিনা। ম্যাট্রিক দেবার সময় মিলির বদলে ফর্মে লিখলাম মলিনা, সেই থেকেই হয়ে গেলাম মলিনা। মিলি সেন মুখোড়া চপলা শ্যামলা রঙের মেয়ে, বাপ ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার। মনে পড়েছে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করেছিল মিলি। মনের রাগটা তবে নিভে গেল। মিলি তাকে মনে রেখেছে, তার প্রশংসা করেছে, তার মেয়ে বলে সমাদর করে নিয়েছে সুমতিকে। সুমতি আবার বললে, বাবা কি বলবো তাকে? হ্যাঁ 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 পড়বি, পড়াবো বই কি, স্কুলে না পড়লে পড়ার ঠিক চার হয় না। বলতে বলতেই হঠাৎ তার একটা কথা মনে হলো। তিনি ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করলেন, মিলির সঙ্গে তোর কোথায় দেখা হলো? তার কাছে কি জন্য গিয়েছিলি? একটু চুপ করে রইল কালো মেয়েটি। তারপর বললে, ওদের স্কুলের কাছে সরকারি ডেয়ারির দোকান খুলেছে, সেখানে স্কুল কলেজের মেয়েদের নেবে। সকালে 2 ঘন্টা করে কাজ, হিসেব রাখা, কুপন হিসেব করে নিয়ে হিসেব মতো দুধ দেওয়া, 45 টাকা মাইনে। তাই আমি গিয়েছিলাম ওর কাছে। উপিনবাবু নির্বাক হয়ে গেলেন। মনে হলো পা দুটো তো অনেক আগেই পঙ্গু হয়ে গেছে, আজ মস্তিষ্কটাও পঙ্গু হয়ে গেল। চোখ দিয়ে শুধু জল গড়াতে লাগলো অনর্গল ধারে। তার চোখ মুছিয়ে দিয়ে কালো মেয়েটি বললে, কাঁদবেন না বাবা, শ্যামল উকি মেরে দেখছে, ও ও কাঁদতে শুরু করবে। ভগবানকে ধন্যবাদ দিলেন উপিনবাবু। সুমতিকে এমন কালো করে পাঠিয়েছিলেন ভগবান, শুধু তারই জন্য। হ্যাঁ, শুধু তারই জন্যে, নইলে যে আজ কি হতো তার। সেই কাজ করতেই ভোরবেলা একবার যায়, 8টায় ফেরে সুমতি, আবার 10টায় গিয়ে ফিরে আসে 4টে-5টায়। ভোরবেলা বের হওয়ার আগেই সে স্নান করে উনুন জেলে চা করে বাপকে খাইয়ে যায়। জলখাবার রেখে যায় 2 টুকরো পাউরুটি, একটু মাখন আর একটু চিনি। ভাইয়ের জন্যে রাত্রে তৈরি করা রুটি আর গুড়। মাসে 8 টাকা মাইনের একটা ঠিকে ঝি রেখেছে, দাসী তার নাম। সে এসে বাসন কখানা মেজে রান্নাশালে ধুয়ে উনুনে কয়লা চাপিয়ে চলে যায়। সুমতি এইভাবে দৃষ্টি কণ্টকিত সারাটা পথ অতিক্রম করে এসে বাড়ির দোরে একবার থমকে দাঁড়ায়, তারপর পিছন ফিরে তাকায়। ভ্রু দুটি কুঁচকে ওঠে, দৃষ্টি তীব্র হয়ে ওঠে। এতক্ষণে কেউ কি তাকে দেখেছে? এখনো পর্যন্ত কেউ কি তাকে দেখেছে? তারপর ঘুরে দাঁড়িয়ে কড়া নাড়ে। ওই 2 ঘন্টার মধ্যেই রান্না করে বাবাকে এবং ভাইকে খাইয়ে নিজে খেয়ে আবার বের হয়, স্কুলে যায়। স্নান ডেলি করে না। মহানগরীর পথ, এখানকার পথে লুব্ধজনের অভাব নেই। সেন দৃষ্টি প্রসারিত করে তারা দাঁড়িয়ে থাকে, ঘুরে বেড়ায়। কালো মেয়ের প্রতিও তাদের দৃষ্টি নিবদ্ধ হতে দ্বিধা করে না। কিন্তু নত দৃষ্টি মেয়েটির গতি তাতে ব্যাহত হয় না। ওর সর্বাঙ্গ জড়িয়ে একটা বর্ম আছে, তাতেই প্রতিহত হয়ে ব্যর্থ হয় দৃষ্টির সরসন্ধান। কিন্তু তাতেও তারা দমে না। দৃষ্টির স্বর ব্যর্থ হলে তাদের শব্দের স্বর নিক্ষেপ করে, ঠোঁটের ভিতরে আঙ্গুল পুড়ে সিটি মারে, গান গেয়ে ওঠে। কেউ কেউ পায়ে পায়ে আগে পিছু হাঁটতে শুরু করে। খানিকটা এসে দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়ে ফিরে যায়। কেউ বা পাশ দিয়ে যাওয়ার সময় কিছু বলে যায়। এক একজন তো মাঝে মাঝে একেবারে তাদের বাড়ির গলির মুখ পর্যন্ত এসে থেমে যায়। গলির মুখে একটা পান সিগারেটের দোকান আছে।
সেই দোকানে পান, বিড়ি, সিগারেট কেনার অছিলায় দাঁড়িয়ে থাকে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যায়। তারপর বোধহয় চলে যায়। মধ্যে কয়েকদিন এক মোটরওয়ালা ছোকরা তাকে বিব্রত করত। বিকেলবেলা বাড়ি ফিরবার পথে তার সঙ্গে দেখা করত। কোনোদিন গাড়িখানা দাঁড়িয়ে থাকতো ফুটপাত ঘেঁষে। সে স্টিয়ারিংয়ের উপর মাথা রেখে অলসভাবে সিগারেট টানত। কোনোদিন আবার ফুটপাতে পায়চারি করত। মেয়েদের মতো বব করা চুল, খাপচানো নাক, বাটারফ্লাই গোঁফ, পরনে ঢিলে পাজামা, গায়ে রঙিন শার্ট, পায়ে চকচকে জুতো, আর সিগারেট টানত। সুমতির চোখে মানুষ বড় পড়ে না। সে দেখে না দেখা হয়ে চলে যেত। কিন্তু এই লোকটিকে সে দেখেছিল, দেখতে বাধ্য হয়েছিল। একদিন হঠাৎ সামনে পড়ার ভান করে লোকটি তার পথ রুখে দাঁড়িয়েছিল। সুমতিকে থমকে দাঁড়াতে হয়েছিল। তার সেই ছেলেবেলার শুষ্ক দৃষ্টিতে সে আপাত মস্তক তাকিয়েছিল। তার সেই দৃষ্টি দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই পথ ছেড়ে সে ব্যস্ত হয়ে এদিক ওদিক ফুটপাতের দিকে তাকিয়ে হাত তুলে নরেন নরেন বলে বার দুয়েক কাল্পনিক কোনো নরেনকে ডেকেই তাড়াতাড়ি গাড়িতে চড়ে গাড়িটা চালিয়ে পালিয়ে যায়। ডেয়ারির দুধ বিক্রির দোকানে আরও 3টি মেয়ে কাজ করে। তারা সুমতির থেকে বয়সে বড়। তারা পড়াশোনা করে না। তারা গল্প করে, হাসে। তাদের মধ্যে নিরুপমা, সে একটা রেস্টুরেন্টে কাজ করে। ডিউটি তার 3টে থেকে 8টা। ফেরবার পথে বিচিত্র অভিজ্ঞতার গল্প করে, মধ্যে মধ্যে হাসে। আর ওই কমলা বলে মেয়েটি, তার একটি ছেলে আছে। দেখতে ছোটোখাটো, বেনি ঝুলিয়ে আসে। দেখে মনে হয় কুমারী মেয়ে, কিন্তু সে বিধবা। তার গল্প শুধু এককালে তার কত অবস্থা ভালো ছিল তারই। এরই মধ্যে সবাই যখন কথা বলে, হাসে, নিঃশব্দেই প্রায় কাজ করে যায় সুমতি। মধ্যে মধ্যে তো মীরা বলে, তুমি কীরকম সুমতি? কেন? না, এইরকমভাবে তাকিয়ে থাকো, কথা বলো না। এরকম তাকালে ভয় করে। হাসোই না একটু মন খুলে। নিরুপমা বলে, আমার সঙ্গে একদিন আসবে তুমি, দেখো তোমার মুখে হাসি ফুটিয়ে দেব। নীরবে ঠিক সেই দৃষ্টি মেলে চেয়ে থাকে সুমতি। এরপর সুমতি বলে, ওহ, থামো দেখি তো তোমরা। সুমতি হেঁট হয়ে ভর্তি দুধের বোতল বের করে টেবিলে নামিয়ে দেয়। একটি কাস্টমার আসে। সে দুধ নিতে গিয়ে বলে, বাড়িতে কিন্তু কমপ্লেন করছে, দুধ মাপে কম হচ্ছে। নিরুপমা বলে, কি করব বলুন, আমরা সিল করা বোতল, সেখান থেকে মেপে সিল করে পাঠায়। মীরা বলে, আপনারা রিটার্ন কমপ্লেন করুন, আমরা পাঠিয়ে দেব। খরিদ্দার এইসব কৈফিয়তে খুশি হয় না, বিরক্ত হয়েই চলে যায়। তখন সুমতি মুহূর্তের জন্য চমকে ওঠে। তারপরেই তার সেই স্বভাবসিদ্ধ নিষ্পলক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে। কি বলে ওর দৃষ্টি, সে কেউ বুঝতে পারে না, সুমতি নিজেও পারে না। তখন নিরুপমা, মীরা চলে গেছে। ওদের দুজনের খুব ভাব, জামার সবাই নিত্যই প্রায় একসঙ্গেই দুজনে যায়। কমলা বললে, তুমি এমন করে তাকিয়ে থাকো কেন সুমতি? সুমতি প্রশ্ন করল, কেমন করে? কেমন করে? হাসলো কমলা। যেমন করে তাকাও সেইভাবেই আয়নায় সামনে নিজেকে একবার তাকাও, তাহলে বুঝতে পারবে। হঠাৎ, না হঠাৎ নয়, ধীরে ধীরেই হয়তো বটে, কি যেন যে হলো সুমতির। জীবন যেন উদ্বেগ কাতর হয়ে উঠল। কারণে অকারণে সে অন্তরে অন্তরে অধীর হয়ে উঠল। ম্যাট্রিক পরীক্ষা তার সামনে, পড়ার সময় নেই। কাজকর্মের অবসরে যেটুকু সময় রাত্রে পায়,
তার মধ্যেও সে অপরিসীম ক্লান্তি অনুভব করে। পড়তে গিয়ে অবশ মনে বসে থাকে। কি হয় সে নিজেও বুঝতে পারে না। কখনো কখনো কান্না আসে, নীরবে নির্জনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। উপিনবাবু তো সেদিন ভোরবেলাতেই ডাকলেন। সুমতি স্নান সেরে ভিজে চুলের রাশি পিঠে এলিয়ে রুটিতে মাখন চিনি লাগাচ্ছিল। মাখনটা জোটে এই ডেয়ারিতে চাকরির কল্যাণে। ওখানে চাকরি করে বলেই সস্তায় পায়, সামান্য কিছু এমনিও পায়। সে বন্দোবস্ত করে নিরুপমা বলে মেয়েটি। মাখন, চিজ, ক্রিম এসব নষ্ট হয়ে যাওয়ার একটা খাতা আছে। সেই খাতাতেই হিসেবের খাতায় নিপুণভাবে নিরুপমা কষতে পারে। উপিনবাবু ডাকলেন, সুমতি। সুমতি তার দিকে ফিরে তাকালো। এখানে আয়, শোন। রুটির পাত্রটা হাতে নিয়ে সে এসে বাবার কাছে দাঁড়ালো। শ্যামল বলেছিল, তুই কাঁদছিলি কাল? কেন সুমতি? সুমতির সমস্ত শরীরটা যেন হিম হয়ে গেল। ঝিমঝিম করে উঠল সর্বাঙ্গ। ভয় পেল সে। শুধু কালই নয়, শ্যামল বললে, আজকাল নাকি তুই মাঝে মাঝেই কাঁদিস এমনি করে। কি হয়েছে রে? সুমতি আবার ঝরঝর করে কেঁদে ফেলল। বললে, আমি যে পড়তে পারছি না বাবা। তার পিঠের ভিজে চুলের উপর হাত বুলিয়ে দিয়ে উপেনবাবু বললেন, ডেয়ারির কাজ থেকে মাস 2 ছুটি নে তুই। সামনে এক্সামিন, আমি তোকে পড়াবো। ছুটির ব্যবস্থা কর তো তুই। চুপ করেই দাঁড়িয়ে রইল সুমতি। উপেনবাবু বললেন, না করিস নে, বয়স হচ্ছে মা, বড় হচ্ছিস। ফেল করলে এরপর তো নিজেরই লজ্জা করবে পড়তে, উৎসাহ ভেঙে যাবে। তাই সুমতি ছুটির দরখাস্ত করল। বাড়ি ফিরে এলো একটু খুশি মনে। উপেনবাবু বললেন, এই শোন, এই চিঠিখানা তো দিদিমণি মিলিকে দিবি, বুঝলি? চিঠিখানা পড়ে মিলি দিদিমণি বললেন, বেশ, তাই হবে। সুমতি, আজ থেকে তুমি 1 মাস আমার ঘরেই থাকবে, এখান থেকেই পড়াশোনা করবে। এরপর এক্সামিনের পর সুমতি বাড়ি ফিরে এলো। এর মধ্যে যে আসেনি তা না, এসেছে। অপরাহ্ন বেলা। দরজা খুলে দিয়ে শ্যামল দিদির মুখের দিকে তাকিয়ে রইল। সুমতি প্রশ্ন করলে, কি কিরকম হয়ে গেছিস তুই? কিরকম? বিস্ময়ে সকৌতুক হাসি ফুঁসে উঠল কালো মেয়েটির মুখে। কি জানি, কিন্তু আর এক রকম, খুব ঠ্যাঙা দেখাচ্ছে। বাবাও বললেন তাই। রোগা হয়ে গেছিস রে, খুব খেটেছিস না? চুপ করে রইল সুমতি। বুকের ভেতরটা কেমন করে উঠল। দোকানে মীরা তাকে সাদরে আহ্বান করতে গিয়ে থমকে দাঁড়ালো। দোকানে গিয়ে সুমতি অবাক হয়। মীরা তাকে দেখে বলে, তোর মুখখানি 2 হাতে আদর করে বলে, কেমন সুন্দর হয়ে উঠেছ সুমতি। সুন্দর আমি? হেসে ফেলল সুমতি। আরে বাপরে, তুমি হাসতে শিখেছ সুমি? বড় আয়নায় নিজের ছবি দেখছিল সুমতি। দিনের পর দিন সে দেখেছে নিজেকে। কালো মেয়ে, কিন্তু কি সুন্দর সে কালো মেয়ে। ঠিক এই মুহূর্তেই একখানা মোটর হর্ন দিয়ে এসে পাশে দাঁড়ালো দোকানের সামনে। সুমতি চকিত হয়ে দেখল সেই বব ছাঁটা চুল, বাটারফ্লাই গোপ লোকটা। গাড়ি থেকে নেমে দোকানে ঢুকে বলল, মাখন 1 পাউন্ড। কমলা বের করে দিল 1 পাউন্ড মাখন। ভদ্রলোক নোট কেস খুলে 1 গোছা নোট বের করে বেছে 5 টাকার নোট একটা বের করে সুমতির হাতে দিল। সঙ্গে সঙ্গে বললে, আপনি বুঝি নতুন এলেন এখানে? সুমতি প্রখর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। নোটখানা এগিয়ে দিল মীরার হাতে। দোকান বন্ধ করে বাড়ি ফেরবার পথে ঠিক সেইখানে মোটরখানা দাঁড়িয়েছিল। একটু দূর থেকেই গাড়িখানা দেখতে পেল সে। আজ তার হাত পা ঘামতে লাগলো।
সুমতির বুকের ভেতরটা কেমন করে উঠল, সে থমকে দাঁড়িয়ে গেল। একখানা বাস আসছিল, চিৎকার করে উঠল, থামো থামো, রোকো। রুখল বাসখানা, উঠে পড়ল সে। বাসখানা চলল। পিছনে ফিরে দেখল সুমতি গাড়িখানাও আসছে। বুকের ভিতরটায় যেন রেলগাড়ি চলছে। তার ঝাঁকুনিতে সুমতির স্নায়ু শিরা সমস্ত ঝাঁকি খেয়ে যেন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। হাত পা ঘামছে, কপালে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমছে। হাঁপাচ্ছে সে। ওহ, কতক্ষণে সে বাড়ি গিয়ে পৌঁছাবে? বাস থেকে নেমে সে দ্রুত পদে বাড়ির দিকে চলল। হঠাৎ একবার আপনার অজ্ঞাতসারেই পিছনে ফিরে তাকালো। হ্যাঁ হ্যাঁ, সে আসছে, গাড়িটা মোড়ে রেখে আসছে। বাড়ির কড়াটা সে প্রচণ্ড জোরে নেড়ে দিল। শ্যামল! পিছনে রাস্তার ওপর একটা শীষ বাজাতে বাজাতে চলে গেল লোকটা। ভয়ে সুমতি তাকালো না। শ্যামল দরজা খুলতেই সে যেন ছুটে গিয়ে ভেতরে তক্তাপোষের উপর উপুর হয়ে পড়ল। কি কি হলো দিদি? কিচ্ছু না। শ্যামল একটু চুপ করে বললে, বাবা কাঁদছিলেন দিদি। কেন? তা জানি না। আমাকে বললেন বিশ্বাসবাবুকে ডাকতে। আমি ডাকলাম। কি কথা বললেন দরজা বন্ধ করে কে জানে? দরজা বন্ধ করে কথা বললেন? বুকটা ধড়াস ধড়াস করতে লাগলো। সুমতি সন্তর্পণে উঠে দরজায় কান পেতে দাঁড়ালো। বাড়িটা ছাড়া তো আর কিছু নেই। ওর বিয়ে আমাকে দিতেই হবে। বড্ড বড় হয়ে গেছে। আমার আমার আরও আগে চেষ্টা করা উচিত ছিল। আপনি আপনি দয়া করে খদ্দের দেখে দিন। সুমতি এক পা করে পিছিয়ে এলো। সে ভয় পেয়েছে। বড্ড বড় হয়েছে ও। সে বড্ড বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়েছে। শুধু বড়ই নয়, এমন কালো রূপ তার কোথায় ছিল? কেমন করে সর্বাঙ্গ ঘিরে ফুটে উঠল। সমস্ত ভিতর বাহির তার থরথর করে কাঁপছে। ও ঘরে বাবার নাক ডাকছে। এই একটা সময়ই তার ঘুম গাঢ় হয়। নাক ডাকে। দুই ঘরের দোরের কাছে শ্যামল ঘুমোচ্ছে। সুমতির ঘুম নেই। সে উপুর হয়ে বালিশে মুখ গুঁজে পড়ে আছে। ভাবছে, সে বড্ড বড় হয়ে গেছে। অপরূপ রূপ হয়েছে তার। অনন্ত উল্লাস, দুরন্ত ভয়ে, উদ্বেগের মতো একটা অনুভূতিতে সে আচ্ছন্ন হয়ে গেল। বুকের ভিতর উদ্বেগ, মাথার মধ্যে অসীম শূন্যতা। সে উঠে এসে দাঁড়ালো বাইরের একফালি বারান্দায়। চৈত্র মাস, ঈষদুষ্ণ হাওয়া বইছে। মাথার উপরে চাঁদ ভাসছে। চাঁদের আলোয় উড়ে বেড়াচ্ছে বড় কালো রঙের একটা প্রজাপতি। প্রাচীরের ইটের ফাঁকে কোথায় ঝিঁঝি ডাকছে। হঠাৎ সে চমকে গেল। বাইরে সেই শীষের শব্দ উঠছে। সঙ্গে সঙ্গে জুতোর শব্দ উঠছে, এদিক থেকে ওদিক থেকে। ভয়ে সে আবার অধীর হয়ে গেল। উপুর হয়ে শুয়ে পড়ল রোয়াকের ওপরে। নাক দিয়ে নিঃশ্বাস টানে জোরে জোরে। কিসের গন্ধ? সুমতি সেন্টের গন্ধ পাচ্ছে। ধীরে ধীরে চেতনা তার আবার উপরের দিকে উঠতে লাগলো। সমুদ্রের তলদেশের অক্টোপাস উদ্ধত পাশ থেকে পাশ কাটিয়ে প্রবাল কীটের গড়া স্বপ্নরাজ্যের মধ্যে দিয়ে সে উঠতে লাগলো। স্মরণ করলে সে কত যুগের কত কাহিনী। উঠল সে উপরে। সে নিজেকে বুঝেছে, নিজেকে সে জেনেছে। ধীরে ধীরে চাঁদ ঢলে পড়ল পশ্চিম আকাশে। মহানগরীর প্রসাদ শিখর বৃক্ষ শীর্ষের ওপারে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ল। মাটিতে জাগলো অন্ধকার। আকাশের পূর্ব দিগন্ত হলো অন্ধকার। মধ্যাকাশে জ্যোৎস্নার আভা রক্তাভ হলো, ক্রমে ম্লান হলো। অগণিত তারা ফুটল আকাশে। রাত্রি অন্ধকার হয়ে হয়ে উঠল তামসী।
পূর্ব দিগন্তের আলোকের তপস্যায় মগ্ন হলো। ঘুমিয়ে পড়ল সুমতি। সকালে ঘুম ভাঙল তার শ্যামলের ডাকে, দিদি, এই দিদি। ঘর থেকে উপনীবাবু বললেন, কে কে? সুমতি কোথায়? এই যে বাইরে শুয়ে আছে। বাইরে? রোয়াকে? সুমতি, সুমতি। জেগে উঠল সুমতি, কিন্তু ধর্মর করে উঠে বসল না, লজ্জিতও হলো না। ধীরে ধীরে কালো চুলের রাশি সম্বৃত করে বেশবাস সংযত করে উঠে বসল। হাতে জড়িয়ে চুলগুলি এলো খোপায় বেঁধে নিল। সুমতি। সুমতি ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো বাপের পায়ের দিকে, তার চোখের সামনে। বাইরে শুয়েছিলি কেন সুমতি? বড় হয়েছ মা, এ তো ঠিক নয়। গরমের সময় গরম তো লাগবেই, তাই বলে কি বাইরে শুতে হয়? চুপ করে দাঁড়িয়ে রইল সুমতি। যাও স্নান সেরে ফেলো, তোমার দোকানে দেরি হয়ে যাবে। তবু সে চুপ করে দাঁড়িয়ে রইল। সুমতি, বাবা। দাঁড়িয়ে কেন মা? আকস্মিক সুমতি তার পঙ্গু পা দুটির উপর উপুর হয়ে পড়ে কাঁদতে লাগলো। সুমতি, কি হলো? আমার আমার বিয়ে দেবেন না বাবা। না 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 বাবা, আমি কালো। না না। তার এই অপরূপ কালো রূপকে যে ভালোবাসবে, তার জীবনে যে উদিত হবে, সেই হবে শ্রেষ্ঠ রূপবান। তার প্রতীক্ষা সে করবে, রাত্রির মতো সূর্যের তপস্যা সে করবে। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে। ধন্যবাদ।